হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। 4 তারিখে এনআইএস ডিএলএড মামলা হাইকোর্টে লিস্টিং হয়ে গেছে, কিন্তু এই মামলাটা ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএড না, এটা আসাম এনআইএস ডিএলএড পুরোপুরি মামলা। গুয়াহাটি হাইকোর্টে এই মামলাটা 4 তারিখে লিস্টিং হয়ে গেছে। আমরা আশা করছি 4 তারিখে এই পুরো হেয়ারিংটা হবে। যা আমি আপডেট পেয়েছি, এনআইএস এনসিটি এর আগে যখন হিয়ারিং হয়েছিল, ডিভিশন বেঞ্চ থেকে অর্ডার করা হয়েছিল কি যারা এই কোর্সটা করেছে, বিশেষ করে এনআইএস, তাদের নিজের সাবমিশনটা দেখ কি যখন এই কোর্সগুলোটা করা হয়েছিল কি রুলগুলোটা ছিল, সেইটা কোর্ট থেকে জানতে চেয়েছিল। তাহলে যা আমি আপডেট পেয়েছি, এনআইএস ডিএলএড পক্ষেই সাবমিশন দিয়েছে, কারণ এটা একটা খুব ন্যাচুরাল। যারা বোর্ড যেই কোর্সটা করেছে কোনো দিন এই ডিগ্রি বিরুদ্ধে সাবমিশন দেবে না, ওরা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট পক্ষেই সাবমিশন দিয়েছে, আমি যা শুনতে পেরেছি। এক্ষুনি আমি নিজে চোখ দেখে ওই সাবমিশনটা দেখিনি, কিন্তু আমি যা আপডেট পেয়েছি কি এনআইএস পক্ষেই সাবমিশন দিয়েছে, তার সাথে সাথে এনসিটিও এনআইএস ডিএলএড পক্ষেই সাবমিশন দিয়েছে। তো আশা করছি 4 তারিখে যখন এই মামলা হেয়ারিং যদি হয়, তাহলে এনআইএস ডিএলএড পক্ষে কোনো না কোনো জাজমেন্টটা আসতে পারে। আমার যে একটা পার্সোনাল ওপিনিয়ন আছে, এই কেসই জন্য আমাদের কলকাতা হাইকোর্টে কেসগুলোটা তোলা যাচ্ছে না, কারণ এখানে যারা লিডাররা আছে ওরা ভাবছে কি যদি গুয়াহাটি হাইকোর্ট থেকে, বিশেষ করে এটা ডিভিশন বেঞ্চে মামলা আছে, ওখান থেকে কোনো পজিটিভ আপনার জাজমেন্টটা চলে আসলে আমরা সেই জাজমেন্টের রেফারেন্সটা দিয়ে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ থেকে ইজিলি অর্ডারটা পাস করাতে পারবো। তাই জন্য ওরা একটু ওয়েট করছে। এটা আমি পার্সোনালি বলছি, আমার এই যা আমি বলছি সেইটা কোনো এভিডেন্স নেই, কিন্তু এইটা হতে পারে, তাই জন্য এখানে কলকাতা হাইকোর্টে কেসটা তোলা যাচ্ছে না। এর মাঝখানে অনেক 2025 টিচার রিক্রুটমেন্ট থেকে অলরেডি ইন্টারভিউ থেকে এনআইএস ডিএলএডদেরকে বাদ দিচ্ছে, আপনাদের জানা আছে। 2022 টিচার রিক্রুটমেন্টে এনআইএস ক্যান্ডিডেটদেরকে বাদ দিয়ে বাকি পুরোপুরি অলমোস্ট রিক্রুটমেন্ট প্যানেলটা কমপ্লিট হয়ে গেছে। অনেক আমাকে কমেন্টে জিজ্ঞেস করে কি এই ডিগ্রিটা সব জায়গায় ভ্যালিড হয়ে গেছে, আমাদের রাজ্যে কেন সমস্যা আছে। এখানে 2-3টে মেন রিজন আছে। প্রথম রিজন, আমাদের গভর্নমেন্ট আমাদের পক্ষে নেই। এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা আপনাদের কালীঘাট গিয়েছিল, ওখানে জনতা দরবার যেখানে অনেক মিনিস্টাররা বসে, সেখানে নিজের সমস্যাটাকে জানিয়েছে 2-3 বার। তারপরে বাইপাস আপনাদের টিএমসি ভবন আছে, সেখানে গিয়ে মিনিস্টারদের সাথে কথা করেছে। তারপরে মমতা ব্যানার্জির হাতে ডাইরেক্ট একটা মিটিংয়ে কাগজগুলোটা দেওয়া হয়েছিল, অভিষেক ব্যানার্জি অফিসে কাগজগুলোটা সাবমিট করা হয়েছে। ইভেন এডুকেশন মিনিস্টার পাশে আমাদের কাগজটা গিয়েছিল, সেটাও আমার জানা আছে, কিন্তু স্টেট গভর্নমেন্ট কোনো স্টেপটাও এনআইএস ডিএলএড পক্ষ নিল না। কেন নিচ্ছে না সেটা আমি বলতে পারবো না, কী রিজন আছে, টাকা ফাঁকা কিছু ব্যাপার আছে, রেগুলার ডিএলএডরা অনেক টাকা দিয়েছে, সেটা আমার পাশে কোনো এভিডেন্স নেই, কিন্তু এটা হতে পারে। প্রাইমারি বোর্ডও আমাদের পক্ষে কোনো দিন ছিল না। ইনলিগলি এনআইএস ডিএলএডদেরকে 18 মান্থ কোর্স বলে ওদেরকে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদেরকে সিগনেচার করিয়ে বাদ দিয়ে দিচ্ছে। এইটা হলো প্রথম রিজন। সেকেন্ড রিজন, যা সবথেকে বড় রিজনটা হলো এনআইএস ডিএলএড লিডার যারা আছে ওদের কম্পেয়ার যারা রেগুলার ডিএলএড, ওরা অনেক অ্যাক্টিভ। 2022 সালেও আমি দেখেছিলাম যারা রেগুলার ডিএলএডে যারা লিডার ছিল ওরা অনেক অ্যাক্টিভ ছিল, সবসময় ওরা হাইকোর্টে থাকে, সবসময় ওরা প্রাইমারি বোর্ডে গিয়ে যোগাযোগ করতো, কিন্তু সেই সময় এনআইএস ডিএলএড লিডাররা সেরকম কোনো অ্যাক্টিভ ছিল না। আর আজকেও এই হচ্ছে। আমি সব লিডারকে বলছি না, কিছু লিডার আছে যেমনি অজিত লস্কর স্যার, উনি দেখি আমি অন্য ইউটিউবে চ্যানেলে উনি সবসময় এদিক ওদিক কোর্টে না হলে কোনো অফিসে গিয়ে এনআইএস ডিএলএড মামলাটাকে নিয়ে মাঠে সবসময় থাকে, কিন্তু ওনার ছাড়া আর কোনো লিডারকে আমি কোনো দিন মাঠে দেখিনি। কিন্তু সেই কম্পেয়ারে যদি আমি দেখি রেগুলার ডিএলএডরা যারা লিডার আছে সবসময় ওদের ইন্টারভিউ নয়, আপনারা দেখেছেন ইংলিশ মিডিয়ামে যেদিন ইন্টারভিউ ছিল সেই দিনই ওদের লিডাররা প্রাইমারি বোর্ডে বাইরে দাঁড়িয়েছিল। এক্ষুনি যা বাংলা মিডিয়ামে ইন্টারভিউ চলছে সেই সময় ওদের লিডাররা প্রাইমারি বোর্ডে বাইরে, আর যখন ইন্টারভিউটা শেষ হচ্ছে প্রাইমারি বোর্ডের ভিতরে গিয়ে কথা করছে, মানে ওরা পুরোপুরি অ্যাক্টিভ আছে। কিন্তু ওদের কম্পেয়ারে এনআইএস ডিএলএড লিডাররা তো কোনো দিনই মাঠে আমি দেখিনি। এই 1.5-2 বছর মধ্যে একবার একটা আন্দোলন হয়েছে এই 6 জানুয়ারিতে, সেই দিনই সব লিডাররা এসেছিলো। এর ছাড়া তো আমি কোনো দিন কোনো লিডারকে ইভেন কলকাতা হাইকোর্টেও দেখিনি। যারা পুরো কেসটাকে লিড করছে তারা কলকাতা হাইকোর্টে গিয়ে অ্যাডভোকেটদের সাথে কথা করেছে, সেইটাও আমি খুব বেশি দেখিনি। এটা হতে পারে ওরা অনলাইন করছে, নাহলে ওরা ডিসপ্লে করেনি, কিন্তু আমার খুব বেশি জানা এমনি কিছু নেই কি ওরা মাঠে নেবে এই কাজগুলোটা করছে। এই হলো সব থেকে বড় রিজন।
এছাড়া যদি আমি বলি এনআইএস ডিলেড ক্যান্ডিডেট ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ওরাও এটা ওদের মেন্টালিটিটা হয়ে গেছে কি অন্যরা তো কাজ করছে, আমি না গেলে কী প্রবলেম হবে, আমি কাজটা নাও করলে কী সমস্যা হবে। যেমনি কালকে প্রত্যেকটা এনআইএস ডিএলএডদেরকে বলা হয়েছিল কি আপনারা প্রত্যেকটা ডিপিএস নিজের ডিস্ট্রিক্ট অফ প্রাইমারি বোর্ডের অফিসে যাবেন, ডেপুটেশনটা দেবেন। সেই একটা যে আন্দোলনটা সেইটাও ফেল হয়ে গেছে। শুধুমাত্র মালদাতে সেই আন্দোলনটা সাকসেসফুল হয়েছে, যেখানে ওদের ডেপুটেশনটা নিয়েছেন, ডেপুটেশনটা রিসিভ করে নিজে চেয়ারম্যান সাহেব যা ছিল উনি নিজের নাম্বারটাও দিয়েছেন, আর এটাও আশ্বাস করেছেন কি আমাদের প্রবলেমটা উনি হায়ার অথরিটির পাশে পৌঁছে দেবে। শুধু মালদাটা এই জিনিসটা কেন হলো, কারণ ওখানে সংখ্যাটা এনআইএস ডিএল ক্যান্ডিডেটদের প্রচুর ছিল, আর অন্য ডিস্ট্রিক্টে সেই রকম সংখ্যাটা ছিল না, 2 জন 4 জন 5 জন এমনি ছিল, তাই জন্য সেখানে খুব বেশি সাকসেসফুল হলো না। তো এই কাজটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা নিজেই ওদের ইচ্ছা নেই কি আমরা চাকরি পাবো, এটাও একটা মেন রিজন আছে। থার্ড পয়েন্টটা হলো এখানে কিছু এনআইএস ডিএলএড লিডের মধ্যে একতা নেই, ওরা নিজেই ডিভাইড আছে। ওরা ভাবছে কি ওই লিডারদের সাথে আমি কেন কাজ করব, ওরা আর কিছু কিছু লিডার ওরা নিজেইকে অনেক স্মার্ট বুঝে কি আমি যা জানি আমার থেকে বেশি কেউ জানে না, সেইটাও একটা প্রবলেম আছে। আমি আপনাদেরকে রিয়েলিটি বলছি, অনেক হতে পারে অনেক লিডারদের এটা খারাপ লাগবে, কিন্তু এটাই রিয়েলিটি। এনআইএস ডিএল ক্যান্ডিডেট পক্ষে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএল পক্ষে কোনো দিন একটা ছিল না, সবসময় এখানে 4টে 5টা গ্রুপ ছিল, সেই 4টে 5টা গ্রুপ নিজের মধ্যেই কাজ করলো, আর তাই জন্য আজকে কোনো রেজাল্টটাও পাওয়া গেল না। 2 বছর অলমোস্ট হয়ে গেছে। দেখা যাক 4 তারিখে কী হবে, তার আগে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা এর আগেও যখন বিশ্বনাথ স্যারের জাজমেন্টটা এসেছিলো, সেই জাজমেন্টটাকে দেখিয়ে রিলিফ পেয়েছিল ওয়েস্ট বেঙ্গলে। তো আশা করি এখান থেকে এমনি তো ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে কিছু হচ্ছে না, তো অন্য স্টেটে যদি বিশেষ করে আসামে কিছু জাজমেন্টটা চলে আসলে সেই জাজমেন্টটাকে দেখে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটরা কিছু রিলিফ পেয়ে গেলে অনেক ভালো হবে। যদি আপনারা হিস্ট্রিতে দেখেন, আগে আমরা যখন দেখতাম 2000 আপনাদের আজাদি আগে ইন্ডিপেন্ডেন্ট আগে, সেই সময় ওয়েস্ট বেঙ্গল পুরো ভারতবর্ষকে লিড করতো, কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য কেমনি হয়ে গেছে কি আমরা অন্য স্টেটের উপরে পুরোপুরি ডিপেন্ড আছি, কি অন্য স্টেটটা কিছু করিয়ে দিলে সেইটাকে দেখে আমরা লাভটা পেয়ে যাব। যাই হোক, এটা একটা স্ট্র্যাটেজিটাও হতে পারে, সেটা ঠিক ভালো স্ট্র্যাটেজি, কারণ যদি কিছু ভুল হয়ে গেলে প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রত্যেকটা অন্য লিডাররা যে লিডাররা মামলাটাকে কোর্টে হিয়ারিং করেছে যদি হেরে গেলে তাদের উপর আঙুল তুলবে, এটাও হতে পারে। তাই জন্য কোনো লিডারটা খুব বেশি আগে আসছে না, কিন্তু হাইকোর্ট এই মামলাটা কতদিন এমনি পেন্ডিংয়ে থাকবে, আজ না কাল কাল না পরশু তো মামলাটাকে হিয়ারিং করাতেই হবে। তো দেখা যাক কী হবে। এনআইএস ডিএলএড ওয়েস্ট বেঙ্গলে এনআইএস ডিএলএড অবস্থাটা অনেক খারাপ আছে, প্রাইমারি বোর্ড পুরোপুরি ইনলিগালভাবে এনআইএস ডিএলএডদেরকে বাদ দিচ্ছে, তারপরেও কেউ কিছু করতে পারছে না। সবাই জানছে এই সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে কি 2 ইয়ার ইকুইভ্যালেন্ট বলে দিয়েছে, তারপরেও যদি এই 18 মান্থ ডিএলএড নাম করে এনআইএস ডিএলএডদেরকে বাদ দিচ্ছে, তাহলে নিশ্চয়ই সেটা পুরোপুরি ইনলিগাল। কিন্তু আমাদের দুর্ভাগ্য এখানে খুব বেশি কেউ এনআইএস ডিএলএড বলুক নাহলে লিডার বলুক তারা অ্যাক্টিভ নেই। কিছু লিডাররা আছে, ওরা চেষ্টা করছে, দেখা যাক 2-4 দিন মধ্যে কোনো আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।